ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি টু লার্ন। হ্যাপি টু লার্ন সবাইকে স্বাগত। আজকে আমরা সিভিল ইঞ্জিনিয়ারিং ড্রয়িংয়ের কিছু বেসিক স্টেপ জানবো। মানে ড্রয়িং করার আগে আমার যে জিনিসগুলো জানতে হয়। সাপোজ একটা বিল্ডিং ড্রয়িং করতে গেলে বিল্ডিংয়ের রুমগুলো কোথায় আমরা প্লেস করব, বা কোন রুমটা কোথায় প্লেস করলে সব থেকে বেটার হয়, বা কোন ওরিয়েন্টেশনে আমরা রুমের ডোর উইন্ডোগুলোকে রাখবো। তো সেইগুলো না জানলে আমরা একটা বিল্ডিং কোনোদিনই ভালোভাবে তৈরি করতে পারবো না বা ভালোভাবে প্ল্যান করতে পারবো না। তো সেই বেসিক প্রিন্সিপালগুলো, যে প্রিন্সিপালগুলোর উপর বেস করে আমরা বিল্ডিং প্ল্যান তৈরি করি, সেই বেসিক প্রিন্সিপালগুলোই আমরা আজকে শিখব। তাহলে চলো দেখে নেওয়া যাক আজকে আমাদের ভিডিও বিল্ডিং প্ল্যানিংয়ের প্রিন্সিপালের উপরে। ওয়েলকাম টু হ্যাপি টু লার্ন। তো হ্যাপি টু লার্নে আজকে আমরা সিভিল ইঞ্জিনিয়ারিং ড্রয়িংয়ের কিছু বেসিক প্রিন্সিপাল আমরা এখানে ডিসকাস করব। ঠিক আছে, তো এটা একটা ইন্ট্রোডাকশান, একটা ড্রয়িংয়ের একটা ইন্ট্রোডাকশান। আমরা মেন ড্রয়িংয়ে ঢোকার আগে আমরা এই জিনিসগুলোকে জেনে নিই, যাতে আমরা খুব ইজিলি বিল্ডিং প্ল্যানটাকে তৈরি করতে পারি। ঠিক আছে, তাহলে চলো দেখে নেওয়া যাক আজকে আমরা নতুন কি কি শিখছি এই ড্রয়িংয়ের ব্যাপারে। সো ফার্স্ট আমরা আজকে যেটা শিখব, প্রিন্সিপাল অফ প্ল্যানিং অফ রেসিডেন্সিয়াল বিল্ডিং। ঠিক আছে, আগের দিন আমরা বলেছিলাম যে দুটো টাইপের বিল্ডিং আমরা জানি, কমার্শিয়াল বিল্ডিং আর রেসিডেন্সিয়াল বিল্ডিং। তো সেই রেসিডেন্সিয়াল বিল্ডিংয়ের প্ল্যানিংয়ের আমরা কিছু প্রিন্সিপাল জানবো, যে কী কী প্রিন্সিপালের উপরে বেস করে আমার রেসিডেন্সিয়াল বিল্ডিংগুলো আমরা তৈরি করে থাকি। ঠিক আছে, সো সবার ফার্স্ট কী আসছে, ওরিয়েন্টেশন। ঠিক আছে, তো আমরা এর পরে পয়েন্টগুলোকে ডিসকাস করব, পরপর সবকটা পয়েন্টকে আমরা আজকে ডিসকাস করব। তো আজকে আমরা দেখে নিই ফার্স্টে যে কোন কোন পয়েন্টগুলোকে আমরা বেস করে এটা করছি। ফার্স্ট হচ্ছে ওরিয়েন্টেশন। কোন ওরিয়েন্টেশন আমরা বিল্ডিংটাকে বা রুমটাকে বানাবো। নেক্সট হচ্ছে এলিগ্যান্স। এলিগ্যান্স মানে তার অ্যাপিয়ারেন্স কীরকম হবে, ওভারঅল অ্যাপিয়ারেন্স কীরকম, সেটা হচ্ছে এলিগ্যান্স। নেক্সট হচ্ছে প্রাইভেসি, যে কোনো একটা রুমের বা কোনো একটা বিল্ডিংয়ের প্রাইভেসি কী আছে, বাইরে থেকে আমরা কোন পার্টটা কতটা দেখতে পাচ্ছি, কতটা দেখতে পাচ্ছি না। নেক্সট হচ্ছে কি ফ্লেক্সিবিলিটি, মানে কোনো রুমকে যদি আমরা অল্টারনেট করে চেঞ্জ করতে চাই, ফ্লেক্সিবিলিটি কী আছে। নেক্সট আসছে গ্রুপিং, মানে কোন রুমগুলোকে আমার পাশাপাশি করতে হয়, বা কোন রুমগুলো একসাথে আমার করতে হয়, বা কোন রুমের সাথে কোন রুম অ্যাটাচ থাকে, সেটা হচ্ছে গ্রুপিং। নেক্সট হচ্ছে স্যানিটেশন। স্যানিটেশন মানে যে আমার ওয়েল লাইটেড, ওয়েল ভেন্টিলেশন কীভাবে করতে, সেটা হচ্ছে স্যানিটেশন। ইকোনমি, কোন পার্টটা কতটা ইউজ করলে প্রপারলি ইউজ করতে পারবো, সেটা কতটা ইকোনমিক্যালি আমার কারেক্ট হবে, হচ্ছে ইকোনমি। নেক্সট হচ্ছে সার্কুলেশন, যে রুমগুলো কীভাবে সার্কুলেট করব, সেটা আমার ফ্লোর টু ফ্লোর হতে পারে বা আমার একটা ফ্লোরের মধ্যেই হতে পারে। তো এই পয়েন্টগুলোকে আমরা আজকে ডিসক্রাইব করব। তো সবার ফার্স্ট পয়েন্ট কী ছিল আমাদের, সবার ফার্স্ট পয়েন্ট ছিল আমাদের ওরিয়েন্টেশন। তো চলো ওরিয়েন্টেশন দিয়ে আমরা স্টার্ট করি, যে এই প্রিন্সিপালগুলো আমরা কীভাবে কাজে লাগাই বিল্ডিং তৈরি করার ক্ষেত্রে। তো ফার্স্ট আমরা কি দেখছি, ওরিয়েন্টেশন। ওরিয়েন্টেশন জিনিসটা কি, এটা দুটো অ্যাঙ্গেল আছে ওরিয়েন্টেশনের, একটা কি সায়েন্টিফিক অ্যাঙ্গেল, একটা হচ্ছে বাস্তু অ্যাঙ্গেল। আমরা জানি কোনো একটা বিল্ডিং তৈরি করতে গেলে, এখন আমরা যে কোনো বড় অ্যাপার্টমেন্ট বা যে কোনো আমরা বড় বাংলো বা যে কোনো বড় আমার রুম রেন্ট করতে গেলে আমরা ফার্স্টেই জিজ্ঞেস করি তার বাস্তু অনুসারে প্রপার ওয়েতে রুমগুলোকে প্লেস করা হয়েছে কিনা। তো বাস্তু নিয়ম, সায়েন্টিফিক নিয়ম দুটোই কিছুটা সেম, মানে দুটো সেম লজিকের উপরেই বেস করে করা হয়েছে, কিন্তু তার এক্সপ্লেনেশনগুলো আলাদা। তো সেই এক্সপ্লেনেশনগুলো আমরা জানবো আর টার্মগুলো আমরা জানবো। ঠিক আছে, তো ফার্স্ট কি দেখছি আমরা, ইন টার্মস অফ সায়েন্টিফিক অ্যাঙ্গেল ওরিয়েন্টেশন কীরকম হয়। ইন টার্মস অফ সায়েন্টিফিক অ্যাঙ্গেল আমরা বলতে পারি প্রপার প্লেসিং অফ রুম। প্রপার প্লেসিং মানে কি, প্রপার প্লেসিং বলতে সাপোজ আমার কোনো রুমকে আমরা পুরো এন্ট্রান্সের কাছে রাখবো, কোন রুমকে আমরা ইন্টেরিয়ার পার্টে রাখবো, পুরো সেন্টারে কোন রুমটা থাকবে বিল্ডিংয়ের, বা রুমটা আমার নর্থ ফেসিংয়ে হবে না সাউথ ফেসিংয়ে, সেটা হচ্ছে কি আমার প্রপার প্লেসিং অফ রুম, মানে কোন রুমের পরে কোন রুমের প্লেসিং করতে হয়। ঠিক আছে, আর নেক্সট আমার কি জানতে হবে সায়েন্টিফিক অ্যাঙ্গেল, সেটা হচ্ছে প্লেসমেন্ট অফ রুম ইন টার্মস অফ সান, উইন্ড, রেন অ্যান্ড ট্রোপোগ্রাফি। এই পয়েন্টটার মানেটা কি,
আমরা তো প্লেসিং ঠিকঠাক করলাম যে কোন রুমটার পরে কোন রুমটা থাকতে হয়, করলে আমাদের ডেকোরেটিভে হবে বা আমার ইউজ করতে সুবিধা হবে। মানে আমরা আগের দিন যে জেনেছিলাম যে স্লিপিং এরিয়া বা সার্ভিস এরিয়া, তো সার্ভিস এরিয়ার পরে কোন রুমটা রাখবো সেইগুলো হচ্ছে আমার প্লেসিং অফ রুম। তাহলে এই প্লেসমেন্ট অফ রুম ইন টার্মস অফ সান, উইন্ড অ্যান্ড রেনটা কি, সেটা হচ্ছে ফার্স্ট আমার দেখতে হবে কোন ফেসিং আমাদের এন্ট্রান্স থাকছে, ঠিক আছে। তো সেই এন্ট্রান্সের দিক থেকে ফার্স্ট আমার সানলাইট যেটা আসবে, দিনের শুরুর সানলাইটটা, সেটা কোন রুমে আসছে, কোন রুমে পড়াটা জরুরি সেইটা, আর সেই কোনো একটা রুমের সানলাইটটা ডে টাইমে কীরকম আসছে আর আমার আফটারনুন সেকশনে কীরকম আসছে, সেই অনুসারে রুমগুলোকে প্লেস করা যাতে সেটা ওয়েল লাইটেড থাকে, যাতে আমার ইলেকট্রিক কনজিউম কম হয়, সেটা হচ্ছে তার ওরিয়েন্টেশন। উইন্ডটাও ঠিক সেম ব্যাপার, উইন্ডের ব্লোটা একদিক থেকে অন্যদিকে হয়। এবার সেটা কার উপরে ডিপেন্ড করে, উইন্ডের ব্লোটা বা রেনটা ট্রোপোগ্রাফির উপরে তার, ঠিক আছে। ট্রোপোগ্রাফি মানে কি, তার অবস্থানটা কীরকম, মানে কোন ফেসিংয়ে থাকছে, কোন ওরিয়েন্টেশনে থাকছে, বা আমরা কোনো ফ্ল্যাট সার্ফেসে করছি না আমরা হিল স্টেশনের বাড়িটা তৈরি করছি, সেইগুলো হচ্ছে তার সায়েন্টিফিক টার্ম। যে যদি আমরা ফ্ল্যাট সার্ফেসে করি তাহলে আমার উইন্ডটা ন্যাচারালি আমার চাই আমরা সাউথ ফেসিংয়ের রুমটা পেতে, যাতে কি উইন্ডটা আমরা ভালো পাই, ঠিক আছে। এবারে যেখানে আমার যদি হিল স্টেশনে করে থাকি তাহলে হিলের যেদিক থেকে আমার সানটা রাইজ হয় সেই দিকে যদি আমার রুমগুলো থাকে তাহলে সেটা ওয়েল লাইটেড হবে, অপোজিট দিক করলে আমার কম লাইটেড হবে। তো সেইগুলো কি করবে, এটা ট্রোপোগ্রাফির উপরে ডিপেন্ড করে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে ট্রোপোগ্রাফির সাথে আর রুমের প্লেসমেন্টের রিলেশন অ্যাকর্ডিং টু সায়েন্টিফিক অ্যাঙ্গেল, যে উইন্ডটা কীভাবে ব্লো করছে বা কোন দিক থেকে আমার উইন্ডটা ব্লো করছে, সানের ফার্স্ট রেটা কোন দিক থেকে আসছে, যদি বৃষ্টি হয় তার যে আমার রেন ওয়াটারটা কোন দিকে আমরা স্লোপিং করে নিয়ে যাচ্ছি, সেটা হচ্ছে আমার সেই অনুসারে প্লেসিংগুলো করলে আমার যাতে রুমটা প্রপার ওয়েতে আমরা প্লেস করতে পারি, সেটা হচ্ছে ইন টার্মস অফ সায়েন্টিফিক অ্যাঙ্গেল। তাহলে বাস্তু কি বলছে, অ্যাকর্ডিং টু আমরা সায়েন্টিফিক অ্যাঙ্গেল কটা জানি, নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট, এই অনুসারে আমরা রুমগুলোকে প্লেস করতে পারি। কিন্তু যদি আমরা বাস্তুর হিসেবে দেখি তাহলে আমার আরও কিছু অ্যাঙ্গেল আমাকে জানতে হবে এক্ষেত্রে, ঠিক আছে। তো এবারে আমরা দেখে নিই ইন টার্মস অফ বাস্তু আমরা কটা অ্যাঙ্গেলে ভাগ করছি বা কীভাবে প্লেস করছি। যদি আমরা ইন টার্মস অফ বাস্তু দেখি, এখানে আমরা যদি ফার্স্টে যদি সায়েন্টিফিক অ্যাঙ্গেল কী কী পাচ্ছি, এখানে নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট, এই চারটে অ্যাঙ্গেল জানি। কিন্তু ইন টার্মস অফ বাস্তু আমরা আরও চারটে অ্যাঙ্গেল আমরা এখানে দেখতে পাচ্ছি, ঠিক আছে। তো ফার্স্ট আমরা কি করছি, নর্থ আর ইস্ট, আমরা জানি যে সানরাইজ কোথায় হয়, ইস্টে, ঠিক আছে। এবারে নর্থ ইস্ট আমরা এই অ্যাঙ্গেলটা আমরা এখানে দেখতে পাচ্ছি। নর্থ তো আমরা সায়েন্টিফিক অ্যাঙ্গেল, এটা আমরা খুব ভালো করে জানি। ইস্ট যেখান থেকে আমার সানরাইজ হচ্ছে সেটা হচ্ছে ইস্ট, কিন্তু এই নর্থ ইস্টটাকে বলা হয় ঈশান, ঠিক আছে। ঈশান মানে এটাকে বলা হয় ইন টার্মস অফ গড, মানে প্লেস অফ গড। সেই জন্য আমরা কি করি, যদি আমরা বাড়ির মধ্যে কোনো টেম্পল তৈরি করতে চাই, অ্যাকচুয়ালি টেম্পল না, কোনো পূজার ঘর তৈরি করতে চাই, পূজার রুম তৈরি করতে চাই, বা যেখানে আমরা ঠাকুর পূজা করি, মূর্তি পূজা করি, বা বিভিন্ন যা যা রিলিজিয়ান যে আছে সেই অনুসারে যদি প্লেস করতে চাই, সেক্ষেত্রে আমরা কী করবি, যে এই নর্থ ইস্ট আমরা সেটাকে প্লেস করার চেষ্টা করি, কারণ এটাকে বলা হয় কি ঈশান কোণ, ঠিক আছে। নেক্সট আমরা কি দেখছি, নেক্সট আমরা দেখছি সাউথ ইস্ট, এটাকে বলা হয় অগ্নিকোণ। যদি আমরা কিচেন তৈরি করি, নর্মালি আমরা যে রান্নাটা করি সেটা কি করি, আগুন দিয়ে করি, তো অগ্নিকোণে অবশ্যই আমরা সেটা কিচেনটা রাখবো এখানে, ঠিক আছে। তাহলে ঈশান কোণ যেটা আমরা বললাম নর্থ ইস্টটা, সেটাকে আমরা কী রাখলাম, যেখানে ঠাকুর ঘর করলাম এখানে পূজা করার জন্য বা অন্যান্য কাজের জন্য, যেখানে আমরা দিনের ফার্স্ট রে অফ সান এসে পড়ছে আমরা, ঠিক আছে, সেটা ওয়েল লাইটেড হবে। বা এর আশেপাশে আমরা ড্রয়িং রুম, যেখানে আমরা ফার্স্ট গিয়ে দিনের বেলায় গিয়ে আমরা কিছুটা টাইম স্পেন্ড করি, সেই রুমগুলো করতে পারি এর আশেপাশে, ঠিক আছে। নেক্সট আমরা কোনটা যাচ্ছি, নেক্সট হচ্ছে অগ্নিকোণ, সেটা কোনটা, সাউথ ইস্ট। সাউথ ইস্টে কী হচ্ছে, অগ্নিকোণ কেন বলা হয়, সায়েন্টিফিক অ্যাঙ্গেল কি বলছে, সায়েন্টিফিক অ্যাঙ্গেল বলছে যদি আমরা যে কোনো বিল্ডিংয়ের যদি আমরা বাইরের দিকে মানে আউটার ওয়ালের দিকে আমরা
যদি রাখতে পারি কিচেনটা, সেটাই সবথেকে বেটার। তার কারণ কি, সেটা ওয়েল ভেন্টিলেটেড হবে। কারণ আমরা জানি যেখানে আমরা কুকিং করছি সেটা ওয়েল ভেন্টিলেটেড হলে আমার সব থেকে ভালো। সেই জন্য এটাকে আমরা সাউথ ইস্টে রাখতে চাইছি, যাতে আমার ওয়েল লাইটেড হয়, ওয়েল ভেন্টিলেটেড হয়। আর যেহেতু সাউথের সাথে আছে, সাউথের পাশে আছে, তাহলে সেটা ওয়েল ভেন্টিলেটেড হবে, এয়ারটা খুব ভালোভাবে এখানে ব্লো করবে। আর কি জন্য করা, বাস্তু বলছে যদি আমরা অ্যাকর্ডিং টু বাস্তু, এটা হচ্ছে যদি অগ্নিকোণে যদি আমরা কিচেনটা করি, যদি সানলাইটটা পড়ে, তাহলে যে কোনো আমার যেগুলো জার্ম, যে যদি কোনো আমার ফুড আইটেমের মধ্যে কোনো ব্যাকটেরিয়া থাকে, তাহলে সানলাইট পড়ার সাথে সাথে সেইগুলো কিন্তু নষ্ট হয়ে যায় আস্তে আস্তে। সেই জন্য এই ইস্টের সাথে অ্যাটাচড করে আমার কিচেনটা রাখার পরামর্শ দিচ্ছে, সেটা হচ্ছে অ্যাকর্ডিং টু বাস্তু, ইন টার্মস অফ বাস্তু। ঠিক আছে, নেক্সট কি হচ্ছে, নেক্সট হচ্ছে নৌরাতি বলা হয়। এটাকে কি, অ্যাকচুয়ালি এটাকে লিডার বলা হয়, লিডার রুমও বলা হয় এটাকে। ঠিক আছে, সাউথ ওয়েস্টটাকে এইখানটায় আমরা অ্যাকচুয়ালি রাখা উচিত অ্যাকর্ডিং টু বাস্তু মাস্টার বেডরুম। মানে যেখানে আমার মাস্টার বেডরুম বলতে আমরা সব থেকে যে সুপিরিয়র যারা থাকছে বাড়ির, তারা যেন এই রুমটা ইউজ করে। তার কারণটা কি, এইটা আমার ওয়েল ভেন্টিলেটেড রুম। কারণ যেখানে আমার সুপিরিয়র থাকছে তার জন্য একটা কমফোর্টেবল একটা জোন থাকা উচিত। ঠিক আছে, সেই জন্য এটা হচ্ছে সবথেকে বেশি ওয়েল ভেন্টিলেটেড রুম, যেহেতু এটা সাউথে আছে। ঠিক আছে, বাকি টাইমে অ্যাট দ্য এন্ড অফ ডেতে গিয়েও এটা সানলাইট পাবে, দিনের শুরুতেও কিছুটা পাবে। ঠিক আছে, তো এটা হচ্ছে ওয়েল লাইটেড, ওয়েল ভেন্টিলেটেড রুম, যেটা হচ্ছে ফর সুপিরিয়র অফ দি হাউস, তার জন্য মাস্টার বেডরুম যেটাকে বলা হয়। ঠিক আছে, তো এই জায়গাটা মাস্টার বেডরুম রাখাটা খুব জরুরি। আর্থ মানে কি, যেটা আমাদের ক্ষেত্রে সুপিরিয়র, যারা তাদেরকে আমরা এখানে, তাদেরকে নিয়ে আমাদের পৃথিবী, তাদেরকে নিয়ে আর্থ, সেই জন্য এই জায়গাটা আমরা মাস্টার বেডরুম রাখাটা আমরা বেশি প্রেফার করি বাস্তুর নিয়ম অনুসারে। নেক্সট হচ্ছে বায়ব। বায়ব রুমটা কি, এইখানটা যে কোনো আমার স্যানিটেশনের ফিল্ডের ক্ষেত্রে আমরা এই জায়গাটা করে থাকি। মানে যে কোনো আমার টয়লেট হতে পারে, যাতে কি হয় সেইখান থেকে এয়ারটা ব্লো করে বাইরে বেরিয়ে যায়। যদি আমার এদিক থেকে এন্ট্রান্স হয়, এদিক থেকে যদি কোনো রুমের এন্ট্রান্স হয়, কোনো বিল্ডিংয়ের এন্ট্রান্স হয়, তাহলে কি, যদি এই কোণটায় থাকে তাহলে কী হবে, কোনো রুমকেই কিন্তু এটা এফেক্ট করবে না। এই জিনিসটা কোনো রুমকে এফেক্ট করবে না। এর যত ব্যাড স্মেল আছে বা যা আমার যত ব্যাকটেরিয়া আছে, যা আছে, এটা কি আস্তে আস্তে আমার অ্যাকর্ডিং টু এয়ার ব্লো এটা বাইরের দিকে বেরিয়ে যাবে। সাউথ থেকে ওয়েস্টে যখন এয়ার ফ্লো করবে, আস্তে আস্তে এটা বাইরের দিকে বেরিয়ে যাবে। ওই জন্য যে কোনো স্যানিটেশন রুম বা টয়লেট, সেগুলো আমরা এই অ্যাঙ্গেলটা, এই কোণটা আমরা রাখবো। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে অ্যাকর্ডিং টু বাস্তু আমরা কোথায় কোন রুমকে প্লেস করি। এছাড়া অ্যাকর্ডিং টু বাস্তু আমরা আরেকটা জিনিস এখানে আমরা বলে দেওয়া ভালো, এই যে সেন্টার, যে কোনো বিল্ডিংয়ের সেন্টার, অ্যাকর্ডিং টু বাস্তু বলছে সেন্টারটাকে কিন্তু সবসময় ভ্যাকেন্ট রাখা প্রয়োজন। ভ্যাকেন্ট রাখা কেন প্রয়োজন, সায়েন্টিফিক অ্যাঙ্গেল অনুসারে এই জায়গাটা যদি ভ্যাকেন্ট থাকে, তাহলে চারিদিক থেকে যে এয়ারগুলো এন্টার করবে, তাহলে সেটা ভালোভাবে চারিদিকে আমার স্প্রেড করতে পারবে। ঠিক আছে, আর বাস্তু বলছে কি, এটাকে বলা হয় দেবস্থান, মানে দেবতারা এইখানে থাকেন বা গডেসরা এইখানে থাকেন, সেই জন্য এটাকে বলা হয় দেবস্থান। এই জন্য বাস্তু বলছে এই জায়গাটাকে এমটি রাখার জন্য। যদি আমরা বড় অ্যাপার্টমেন্টের ক্ষেত্রেও দেখি, হসপিটালও দেখি, বা যদি আমরা কোনো স্কুল কলেজ বিল্ডিংও দেখি, যদি আমরা অ্যাকর্ডিং টু বাস্তু তৈরি করা হয়, তাহলে কি হয়, মিডিল স্পেসটা কিন্তু ভ্যাকেন্ট রাখা হয়। চারিদিকে আমার বিল্ডিং থাকে, কিন্তু মিডল স্পেসটা ফাঁকা রাখা হয়। সাপোজ যদি কোনো এখানে অ্যাপার্টমেন্ট থাকতো, 4-5টা অ্যাপার্টমেন্ট, দেখা যেত কি টোটাল প্লটের মাঝখানটা ফাঁকা রেখে চারিদিকে অ্যাপার্টমেন্ট তৈরি হয়েছে। ঠিক আছে, সেই জন্য এই জায়গাটাকে তখন সেক্ষেত্রে ফাঁকা রাখা হতো। তো সেই জন্য চেষ্টা করতে হবে এখানে কোনো লবি রাখতে বা এখানে কোনো আমার করিডোর রাখতে, যাতে মিডিল স্পেসটাকে আমরা ফাঁকা রাখি, যাতে সেটা ওয়েল ভেন্টিলেটেড হয়। তাহলে আমরা কী কী জানলাম, যে ইন টার্মস অফ সায়েন্টিফিক অ্যাঙ্গেল আর ইন টার্মস অফ বাস্তু কোন দিকটাকে আমরা কেন ইউজ করব বা কোন রুমটা আমরা প্লেস করব। ঠিক আছে, তাহলে এইটা গেল কি রুমের ওরিয়েন্টেশন। নেক্সট আমরা কি আসছি, এলিগেন্স। এলিগেন্সটা কি, এলিগেন্স হচ্ছে অ্যাকচুয়ালি তার অ্যাপিয়ারেন্স।
elegance is grand appearance of a building attained mainly owning the elevation which turn depends on the plan. মানে প্ল্যানের উপর বেস করে আমরা যে এলিভেশন তৈরি করছি সেই এলিভেশনটা তার অ্যাপিয়ারেন্স কীরকম হবে, তার আউটলুক কীরকম হবে, সেটাকে কী বলা হয়? এলিগেন্স। ঠিক আছে, তাহলে এটা কার কার উপর ডিপেন্ড করছে এলিগেন্সটা? ইট ডিপেন্ডস আপন প্রপার পজিশনিং অর সিলেকশন অফ ডোর, উইন্ডো, ব্যালকনি, রুফ, স্টেয়ারকেস। তার মানেটা কি? রুমের প্লেসমেন্টগুলো যেরকম হবে, একটা স্টেয়ারকেসের প্লেসমেন্ট যেমন হবে, ব্যালকনিটা আমরা যেভাবে প্লেস করতে পারবো, উইন্ডোগুলো আমরা কীভাবে প্লেস করব, ডোরগুলোকে আমরা কোথায় পজিশনিং করব, তার উপরে টোটাল বাড়ির আমার অ্যাপিয়ারিং থাকে। একটা বাড়ির অ্যাপিয়ারিং আমরা ভালো বা খারাপ কী থেকে বুঝি? তার উইন্ডোর প্লেসিং কীরকম আছে, কোথায় প্লেস করা হয়েছে, কীভাবে প্লেস করা হয়েছে, ডোরগুলো কীভাবে প্লেস করেছি আমরা, তার অ্যাপিয়ারেন্স কীরকম, ব্যালকনিটা আমরা কতটা ডেকোরেটিভ করেছি, বা রুফটা কীরকম আছে, স্টেয়ার কেসটা আমার মিডিল দিয়ে আছে না সাইড দিয়ে আছে, সেগুলো তার অ্যাপিয়ারেন্স। তাহলে সেইগুলোর উপর ডিপেন্ড করে কি? এলিগেন্স। ঠিক আছে, এলিগেন্সটা কি, কীভাবে আমরা এগুলোকে ডিপেন্ড করিয়ে তার আউটলুকটাকে চেঞ্জ করতে পারছি। ঠিক আছে, নেক্সট আমরা কি দেখছি? সিলেক্টিং সুপিরিয়ার বিল্ডিং মেটেরিয়াল ফর ফেসিং অ্যাজ পলিশ, স্টোন, গ্রানাইট, মার্বেল অর মোজাইক। আমরা বিভিন্ন টাইপের মার্বেল, মোজাইক এগুলো করেও আমরা কি করতে পারি? সেটাকে আরও বেশি ডেকোরেটিভ করতে পারি। ফর ফেসিং মানে যেগুলো আমরা ফেসে বা ফ্রন্টে ইউজ করছি, সেগুলো আমরা এইসব স্টোন ইউজ করে আমরা সেটাকে আরও বেশি ডেকোরেটিভ করতে পারি, তবেই সেটা তার বিল্ডিংয়ের এলিগেন্সটা বাড়বে। তাহলে ফার্স্ট আমরা কি জানলাম? রুমটাকে প্লেসমেন্ট কীভাবে করতে হবে, কোথায় প্লেসমেন্ট করলে কোন রুমটাকে বেটার হয়। এবার আমরা কি যাচ্ছি? সেটাকে কীভাবে ডেকোরেটিভ করা যায়, সেটা হচ্ছে কি? এলিগেন্স। ঠিক আছে, নেক্সট পয়েন্টে আমরা চলে যাই। নেক্সট পয়েন্ট কি? প্রোভাইডিং প্রজেকশন লাইক সানসেটস, ব্যালকনিস, পর্চ অ্যান্ড ওপেনিং। মানে কি? আমরা যখন কোনো একটা বিল্ডিংয়ের ফ্রন্ট থেকে দেখব, তখন তার সানসেটগুলো কীভাবে প্লেসিং করা আছে, তার ব্যালকনিটা কীভাবে আমার ডেকোরেট করা আছে, বা তার পর্চগুলো মানে যে তার যে এক্সট্রা যে আমার ডিজাইনগুলো কীভাবে আমার সেখানে আমার ইউজ করেছি, তার উপরে তার অ্যাপিয়ারেন্স ডিপেন্ড করবে। তার এই পয়েন্টগুলোর উপরে আমার এলিগেন্সটা ডিপেন্ড করে। একটা হচ্ছে পজিশনিং, সেকেন্ড হচ্ছে বিভিন্ন মার্বেলের ইউজ, আর থার্ড হচ্ছে আমার প্রত্যেকটা জিনিসের প্লেসিং, ব্যালকনি স্পেসিং বা সানসেটের আমার অ্যাপিয়ারেন্স, সেগুলো হচ্ছে ডিপেন্ড করে কি? এলিগেন্স। তো এটা গেল একটা প্রিন্সিপাল। নেক্সট প্রিন্সিপাল কি? সেটা হচ্ছে প্রাইভেসি। রুমের প্রাইভেসি। প্রাইভেসি কত রকম হয়? প্রাইভেসি আমার অ্যাকচুয়ালি দুটো টাইপের প্রাইভেসি হয়। টাইপ অফ প্রাইভেসি কি? দুটো। একটা হচ্ছে কি? এক্সটার্নাল আর ইন্টারনাল। তাহলে আমাকে জানতে হবে এক্সটার্নাল প্রাইভেসি কোনটা, ইন্টারনাল প্রাইভেসি কোনটা। ঠিক আছে, তাহলে এক্সটার্নাল প্রাইভেসিটা কি? এক্সটার্নাল প্রাইভেসি হলো the privacy from site can be secured by providing planned entrance and pathways. মানে প্রপার ওয়েতে কোনো একটা জায়গার এন্ট্রান্সকে যদি আমরা প্ল্যানিং করতে পারি, তবেই তার প্রাইভেসি আমরা এক্সটার্নাল প্রাইভেসিকে আমরা সিকিউর করতে পারবো। কোনো একটা রুমকে নিশ্চয়ই আমরা সাপোজ বাইরে দিয়ে কোনো এন্ট্রান্স রাখবো না, মানে বিল্ডিংয়ের বাইরে থেকে শুধু একটা ডাইরেক্ট আমরা কোনো বেডরুম বা কোনো একটা ড্রয়িং রুম বা কোনো ডাইনিং রুমের মধ্যে ঢুকে যাব না বাইরে থেকে এসেই। বাইরে থেকে এসে নিশ্চয়ই আমরা কোনো ড্রয়িং রুমে ঢুকবো বা ডাইনিংয়ে ঢুকবো, নিশ্চয়ই বেডরুমে ঢুকবো না। তাহলে সেটাই হলো তার কি? প্রাইভেসি। ঠিক আছে, এটা কীভাবে আমরা পেতে পারি প্রাইভেসিটা? দিস ক্যান অ্যাচিভ বাই স্ক্রিনিং দি ফ্রন্ট অ্যান্ড রিয়ার এন্ট্রান্স। মানে কোনো একটা বিল্ডিংয়ের ফ্রন্ট এন্ট্রান্স আর রিয়ার এন্ট্রান্স, দুটো টাইপের এন্ট্রান্স থাকে। আমরা বাড়ির ক্ষেত্রে দেখি যে একটা মেন ডোর থাকে যেখান থেকে আমরা বিল্ডিংয়ে মেন এন্ট্রান্স করি, আর আরেকটা যেটা রিয়ার বা ব্যাক সাইড আমার ডোর থাকে। তো এই দুটো ডোরকে আমরা সঠিকভাবে প্লেস করলে আমরা এক্সটার্নাল প্রাইভেসি পেয়ে যাব। ঠিক আছে, এইবারে কি আসছে যে বিল্ডিংয়ের মধ্যে ইন্টারনাল প্রাইভেসিটা কি? ইন্টারনাল প্রাইভেসিটা কি? প্রাইভেসি ইন ইন্টারনাল রুমস ক্যান বি ইজিলি অবটেন বাই প্রপার প্ল্যানিং অফ ডিফারেন্ট এরিয়া অ্যান্ড লোকেশন অফ ডোর উইন্ডো। মানে ভিতরের রুমগুলোর ডোর উইন্ডোর পজিশনিংকে আমরা ঠিক করে আমরা এই প্রাইভেসি। সো ইন্টারনাল প্রাইভেসিটা কি? কোনো একটা বিল্ডিংয়ের মধ্যে তার উইন্ডোগুলো বা ডোরগুলো আমরা ঠিকঠাক প্লেস করে ইন্টারনাল প্রাইভেসি পেতে পারি। কীভাবে করব? যাতে যখন কেউ একজন রুমে ঢুকছে, ঢুকে সেই
ম্যাক্সিমামটা যাতে রুমের তার সাথে ওপেন না হয়ে যায়, মানে ডোরগুলোকে বা উইন্ডোগুলোকে এমনভাবে প্রেসিং করতে হবে, বা যখন কোনো ডোর দিয়ে কেউ ঢুকছে রুমের মধ্যে, তখন ঢুকেই যেন রুমের পুরোটা তার সামনে ওপেন না হয়, একটা পোর্শন ওপেন হয়, তারপরে রুমে ঢোকার পরে বাকিটা তার সামনে ওপেন হবে, কিন্তু রুমে ঢুকেই যেন পুরোটা তার সামনে ওপেন না হয়ে যায়। সেটা হচ্ছে কি, সেটাকে বলা হয় মিনিমাম ভিউ অফ রুম ফর দি এন্টারিং পার্সন, যে ঢুকছে শুরুতে ঢুকেই যেন রুমের পুরোটা তার সামনে ওপেন না হয় রুমের। তো এটা গেলো কি ইন্টারনাল প্রাইভেসি। ঠিক আছে, তো এটা গেল আমার প্রাইভেসি। নেক্সট আমরা কি জানবো, ফ্লেক্সিবিলিটি। ফ্লেক্সিবিলিটি অফ রুম মানে বিভিন্ন রুমকে অন্য রুমে কনভার্ট করার ফ্লেক্সিবিলিটি। ঠিক আছে, সেটা আমরা কীভাবে পাচ্ছি, flexibility means that a room which is planned for one function be used for other, অন্য কাজে আমরা ইউজ করছি। কীরকম, যেমন আমরা স্টাডি রুম যেটা হয় সেটাকে আমরা গেস্ট রুম হিসেবে ইউজ করতে পারি। ঠিক আছে, বা স্টোর রুম যেটা হয় সেটাকে আমরা পরে স্টাডি রুম হিসেবে ইউজ করতে পারি। এগুলো হচ্ছে কি ফ্লেক্সিবিলিটি, রুমের ফ্লেক্সিবিলিটি, মানে তার প্ল্যানিংটা এমনভাবে করতে হবে, পজিশনটা এমনভাবে রাখতে হবে যাতে অন্য রুম হিসেবে আমরা সেটাকে ইউজ করতে পারি। নেক্সট কি জানতে হবে, গ্রুপিং। গ্রুপিংটা কি, বিভিন্ন রুমকে একসাথে আমার অ্যাটাচ রাখা একটার সাথে আরেকটা। গ্রুপিং মিনস দি অ্যারেঞ্জমেন্ট অফ ভেরিয়াস রুম ইন দি বিল্ডিং ফর কনভিনিয়েন্স অফ ইউজার, মানে ইউজার কনভিনিয়েন্সের জন্য, মানে ইউজার যাতে একটা রুমের সাথে অন্য রুম পরপর ইউজ করতে পারে, সেটা হচ্ছে কি গ্রুপিং, একসাথে রুমগুলোকে রাখা। কীরকম, এটা কি করে, কি সুবিধা করে, ইট মিনিমাইজ দি সার্কুলেশন অ্যাট দি সেম টাইম ইমপ্রুভস দি কমফোর্ট। মানে সাপোজ আমরা কিচেন থেকে ডাইনিংয়ে যাব, এবার কিচেনের পরে যদি আমরা বেডরুম হয়ে ডাইনিংয়ে যেতে হয় তাহলে কী হবে, সেই কমফোর্ট জোনটা সেখানে কম হবে, বা সার্কুলেশন মানে বেশি ঘুরতে হবে সেখানে। ঠিক আছে, সেটা হচ্ছে গ্রুপিং, যে কোন রুমের সাথে কোন রুম লাগলে আমার ভালো হয়। যেমন কি, এই ডাইনিং রুম শুড বি ক্লোজ টু কিচেন হোয়াইল এ স্যানিটারি বি অ্যাওয়ে ফ্রম কিচেন বাট কনভেনিয়েন্ট টু বেডরুম। স্যানিটা ইস রুম বা স্যানিটারি রুম কোনটা, সাপোজ আমার টয়লেট বা ওয়াশরুম যেটা, সেটা আমরা কি করছি, ক্লোজ টু আমার বেডরুম রাখছি। ঠিক আছে, কিচেন থেকে একটু দূরে বা বেডরুমের কাছে। এগুলো করলে কি একটার সাথে অন্য রুম আমার ইউজ করতে সুবিধা হয়, যেগুলো আমার সার্ভিস রুমগুলো, কোন রুমের সাথে কোন সার্ভিস রুমটা রাখলে আমার ইউজ করতে সুবিধা হয়, সেটা হচ্ছে গ্রুপিং। সো নেক্সট আমরা কি দেখছি, স্যানিটেশন। স্যানিটেশন মানে শুধুই যে আমার ওয়াশরুম বা টয়লেট সেটা কিন্তু না। স্যানিটেশন মানে কি, বা স্যানিটেশন কেন প্রয়োজন স্যানিটেশন রুমের, দি হেলথ অফ ফ্যামিলি মেম্বার্স ডিপেন্ড আপন দি স্যানিটারি কন্ডিশন অফ হাউস। রুমটা স্যানিটারি কন্ডিশন কেরম আছে বাড়ির, তার উপরে ডিপেন্ড করবে কি সেই বাড়িতে যারা থাকছে তাদের হেলথের কন্ডিশন। তার জন্য কি থাকতে হবে, ওয়েল লাইটিং থাকতে হবে, প্রভিশন শুড বি মেড ফর প্রপার লাইটেনিং, প্রপার ভেন্টিলেশন, ক্লিনলিনেস অ্যান্ড আদার স্যানিটারি কনভেনিয়েন্সেস ইন দ্য হাউস। সবগুলো মেনটেন করতে হবে। কি কি, লাইটেনিং থাকতে হবে প্রপার, ক্লিনলিনেস পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, আর ভেন্টিলেশন থাকতে হবে, তবেই সবার হেলথ ভালো থাকবে। All the rooms should be well lighted, well ventilated. There should be windows on opposite wall of the room to have cross ventilation. এই ক্রস ভেন্টিলেশন জিনিসটা কি, যদি আমার একই রুমের একটা রুমের একই দেয়ালে আমার ডোর উইন্ডো আমরা দুটোই রাখি, তাহলে কি হবে, এয়ারটা একদিক থেকেই আমার ব্লো করবে, একদিক থেকেই ঢুকছে একদিক থেকেই বেরোচ্ছে। তার বদলে যদি আমরা অপোজিট করি, সাপোজ যেদিকে আমরা ডোর করলাম তার উল্টো দিকে আমরা উইন্ডো রাখলাম, ঠিক আছে, বা ডোর উইন্ডো একদিকে থাকতে পারে কিন্তু তার অপোজিট দিকে যেন একটা উইন্ডো থাকে, তাহলে কি হবে, এই এয়ারটা যে ক্রস করছে মানে একদিক থেকে ঢুকছে একদিক থেকে বেরোচ্ছে, এই ক্রস ভেন্টিলেশন থাকলে রুমটা সবসময় ওয়েল ভেন্টিলেটেড থাকে। ঠিক আছে, তো এইভাবে যদি আমরা দুটো উইন্ডো যদি ঠিকঠাকভাবে ইউজ করতে পারি তাহলে রুমটা ওয়েল ভেন্টিলেটেড থাকবে। এবারে ওয়ালগুলো কেমনভাবে করতে হবে যাতে কি হয়, আমার ওয়েল লাইটেড হয়, মানে আমার আউটার ফেস যেটা কোনো একটা রুমের যেটা আউটার ফেস বা এক্সটার্নাল ওয়াল, সেই ওয়ালটা আমার উইন্ডো যদি থাকে তাহলে কি হবে, রুমটা ওয়েল লাইটেড হবে। যদি আমার ইন্টেরিয়ার ওয়ালে আমরা উইন্ডো করে রাখি বা রুমের ইন্টেরিয়ার যে ওয়ালগুলো সেখানে যদি উইন্ডো বানাই তাহলে কি হবে, তার ওয়েল লাইটেড হবে না। তার ওয়েল লাইটেড হওয়ার জন্য কী করতে হবে, যেগুলো আমার আউট ফেসিং বা যেগুলো আমার এক্সটেরিয়ার ওয়াল সেখানে উইন্ডো রাখতে হবে, তবেই আমার ওয়েল লাইটেড হবে। ঠিক আছে,
তাহলে এটা গেল কি স্যানিটেশন। নেক্সট কী জানতে হবে, ইকোনমি, যে ইকোনমিক্যালি আমরা কীভাবে বিল্ডিংটাকে ইউজ করব। The building should have minimum floor area with maximum utility. ফ্লোর এরিয়া মানে কি, যতটা জায়গা আমরা ইউজ করছি সেই ফ্লোরের উপর, সেটা হচ্ছে ফ্লোর এরিয়া, মানে কি উইথ ম্যাক্সিমাম ইউটিলিটি, যাতে পুরো জিনিসটাকে আমরা ইউজ করতে পারি। ফ্লোর এরিয়া কোনোটা যাতে নষ্ট না হয়, কোনো স্পেসেস ছেড়ে দিয়ে যদি কোনো নষ্ট না হয়, সেটা হচ্ছে কি উইথ ম্যাক্সিমাম ইউটিলিটি। এটা করলে কি হবে, কস্ট অনেক কমে যাবে, জিনিসটা ইকোনমিক্যাল হবে বিল্ডিংটা। ঠিক আছে, তাহলে আমরা এটা কীভাবে পেতে পারি, প্রোভাইডিং সিম্পল এলিভেশন, ঠিকঠাকভাবে এলিভেশন করে রিডিউসিং দি স্টোরি হাইট, এর আমার বিল্ডিংয়ের হাইটটা কমিয়ে করতে পারি। আর কীভাবে করতে পারি, লবিস ব্যালকনিস এগুলো আমরা কমিয়ে দিয়ে আমরা জিনিসটা করতে পারি। যদি ব্যালকনি লবি এগুলো বেশি রাখি তাহলে আমার সেটা ইকোনমিক্যালি বিল্ডিংয়ের ভ্যালুটা বাড়তে থাকবে, যেগুলো কমালেই আমরা জিনিসটাকে আরও কমিয়ে নিতে পারি। ঠিক আছে, এগুলো গেল ইকোনমিক্যাল রিজন। নেক্সট হচ্ছে কি সার্কুলেশন। সার্কুলেশন জিনিসটা কি, সার্কুলেশনটা হলো কোনো একটা রুম, সেটা আমার ফ্লোর টু ফ্লোর হতে পারে বা একটা সিঙ্গেল ফ্লোর হতে পারে, তার মুভমেন্ট, সেটা হচ্ছে সার্কুলেশন। সেটা কি, সার্কুলেশন এর মুভমেন্ট উইদিন প্রিমিসেস অ্যান্ড ইনক্লুডস বোথ হরাইজন্টাল অ্যান্ড ভার্টিক্যাল সার্কুলেশন। মানে আমার একটা ফ্লোরের মধ্যেও ঘোরা হতে পারে বা ফ্লোর টু ফ্লোর ঘোরা হতে পারে, সেটা হচ্ছে সার্কুলেশন। কেন ঘোরা বা কীভাবে ঘোরা, হরাইজন্টাল সার্কুলেশনটা কি, রুম টু রুম, মানে একটা রুম থেকে অন্য রুমে যাওয়া, সেটা হচ্ছে কি হরাইজন্টাল সার্কুলেশন বলা হয়। সেটা কি কেন করতে হয় বা কীভাবে করতে হয়, যদি বেশি প্যাসেজ থাকে, যদি বেশি করিডোর থাকে, লবিস থাকে, এই অনুসারে আমার রুম টু রুম আমার সার্কুলেশন হয়। প্যাসেজের মধ্যে থেকে একটা রুম থেকে একটা প্যাসেজের মধ্যে অন্য রুমে যাচ্ছি, বা একটা করিডোর দিয়ে বাইরের একটা করিডোর দিয়ে একটা রুম থেকে অন্য রুমে যাচ্ছি, বা একটা লবি দিয়ে একটা রুম থেকে অন্য রুমে যাচ্ছি, এটা কি হরাইজন্টাল সার্কুলেশন বলা হয়। ঠিক আছে, এইগুলোকে আমার প্রপারলি প্লেস করতে হবে, যাতে লবি যেটা ইউজ করছি সেইটা দিয়ে আমরা সবগুলো রুম অ্যাক্সেস করতে পারি, বা রুম থেকে রুমের যে প্যাসেজটা সেটাকে আমরা প্রপারলি ইউজ করতে পারি, তবে আমার প্ল্যানিংটা ঠিকঠাক হবে। নেক্সট আমার কী জানতে হচ্ছে, ভার্টিক্যাল সার্কুলেশন। ভার্টিক্যাল সার্কুলেশনটা কি, একটা ফ্লোর থেকে অন্য ফ্লোরে যাওয়া, সেটা হচ্ছে ভার্টিক্যাল সার্কুলেশন। সেটা কীভাবে হয়, স্টেয়ারের মাধ্যমে। একটা ফ্লোর থেকে অন্য ফ্লোরে আমার কী হয়েছে, স্টেয়ারের মাধ্যমে। তাহলে স্টেয়ারের মাধ্যমে আমার ঠিকঠাকভাবে যাতে একটা ফ্লোর থেকে অন্য ফ্লোরে যেতে পারি, যাতে কম স্পেসের মধ্যে একটা ফ্লোর থেকে অন্য ফ্লোরে যেতে পারি। সাপোজ করিডোর থেকে আমরা স্টেয়ার ইউজ করে অন্য ফ্লোরে গেলাম, এই সার্কুলেশন স্পেসটা যদি আমরা প্রপারলি ইউজ করতে পারি তাহলে আমার কী হবে, প্ল্যানিংটা ওয়েল প্ল্যান্ড হবে। ঠিক আছে, সো এটাই গেল বেসিক প্রিন্সিপাল অফ এ রেসিডেন্সিয়াল বিল্ডিং। এই প্রিন্সিপালগুলোর উপরে বেস করে আমার বিল্ডিংগুলোকে তৈরি করতে হবে, রুমগুলোকে প্লেস করতে হবে। সো আজকে আমরা এই বিল্ডিংয়ের প্লেসমেন্টগুলো জেনে নিলাম কীভাবে প্লেস করতে হয়। তো নেক্সট দিন আমরা এই প্লেসমেন্টগুলোকে করে দেখাবো, যে কোন রুমটাকে আমরা কোথায় প্লেস করি বা কোন সাইজের রুম কোথায় প্লেস করলে আমার বেটার হয় সেটা আমরা প্লেস করে দেখাবো। তো যদি ভিডিওটি বুঝতে কোনো প্রবলেম থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো, আর যদি ভিডিওটিকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিও, যাতে যখনই নতুন কোনো ভিডিও দেওয়া হবে তার আপডেটগুলো সবার আগে তোমরা পেয়ে যেতে পারো। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং।